আসসালামু আলাইকুম। অস্ট্রেলিয়া ও ইন্ডিয়ার সাথে বাংলাদেশের গত যে দুইটি ম্যাচ খেলো সুপার এইটে, সেই ম্যাচের অনেকগুলো ভুল, এইগুলা নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে। দেখুন, অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশ যখন ম্যাচ খেলে তখন কিন্তু বাংলাদেশের অনেক দিনের ম্যাচটা দেখেনি, তো আমরা প্রথম থেকে দেখেছিলাম। তো আমরা কিন্তু এই ম্যাচের মধ্যে অনেক বিতর্কিত অনেক ভুল সিদ্ধান্ত দেখেছিলাম। বিশেষ করে যখন প্রথম ওভার অস্ট্রেলিয়া ব্যাটিং করে, তারপর আমাদের তানজিদ হাসান তামিম প্রথম বলে কিন্তু একটা উইকেট পাওয়ার সম্ভাবনা হয়েছিল। তো এই দিকে সেই ক্যাচটা ড্রাইভ দেয় নাই, তার ফেসে বা মুখে আঘাত লাগবে দেখে। তো এটা আমরা জানি অনেক প্লেয়াররা দিবে না। তো এই দিকে কিন্তু বাংলাদেশের বর্তমানে সর্বশ্রেষ্ঠ ফিল্ডার এই দলের মধ্যে। তো সে যদি না নিতে পারে, অন্য ম্যানেরা যে নেবে সেটা কিন্তু না। তো সেটা আমরা বাদ দিলাম। তো আমাদের বলারটা কিন্তু তানজিদ হাসান সাকিব ছিল। তো তৃতীয়বার আবার শেখ মেহেদী আসলো বল করতে, ভালো কথা। তো চতুর্থ ওভারে কে আসবে? চতুর্থ ওভারে তো ওই যেহেতু ক্যাচটা মিস করছে প্রথম ওভারে, তানজিদ সাকিবে তো আসবে বলার হিসেবে। তাকে না নিয়ে আমাদের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিয়ে আসলো তাসকিনকে। তো তাসকিন কিন্তু সে ওভারে 14-15 রান দিল। তো পঞ্চম ওভারে আমরা আবার তানজিদ হাসান সাকিবকে বা শেখ মেহেদীকে আশা করেছিলাম, যেহেতু শেখ মেহেদীও ভালো বল করেছিল বা অস্ট্রেলিয়ার ব্যাটাররা টাবিস হেড বা ওয়ানার তারা বামাতি, এই জন্য আমাদের অফ স্পিনারটা কার্যকরী ছিল। তো পঞ্চম ওভারে আমরা দেখলাম আবার মোস্তাফিজকে। আমরা জানি মোস্তাফিজ পাওয়ার প্লের পরে ওভার গুলা বা ডেট ওভারে লাস্টে দিয়ে আসলো ওভারে সে ভালো করে সেও 10-12 রানের মতো দিল, 10-এর উপরে প্লাস। তো তানজিদ হাসান সাকিব তারপরে আমরা চেয়েছিলাম ষষ্ঠ ওভারে মনে হয় আসবে, তাও না। তো তানজিদ হাসান সাকিব কিন্তু এর আগের ম্যাচে নেপালের বিরুদ্ধে 24 বলের থেকে কিন্তু 21টা ডট বল করেছিল। সেটা কিন্তু একটা বিশ্ব রেকর্ড হয়েছিল, যদিও ক্ষণিকের জন্য। তারপরে বিকেলের ম্যাচে কিন্তু লাকি ফার্গাসন 24টা ডট করে বিশ্ব রেকর্ড করে। তার এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না কোনোদিনও। যদিও 24টা ডট দিতে পারে, সেই রেকর্ড স্পর্শ করতে পারবে তার সমান সমান, তার এটা ভাঙা সম্ভব না। তো আমরা তানজিদ হাসান সাকিবকে এর আগের ম্যাচে যদি প্রথম 6 ওভারের মধ্যে 3 ওভার করিয়ে ফেলি, তারপর 7 ওভারের মধ্যে 4টা ওভার করিয়ে ফেলি, তো আজকের ম্যাচে তো আমরা অস্ট্রেলিয়ার সাথে 140 রান কিন্তু অনেক খারাপ ছিল, আমরা সেটা বলবো না। যদি অস্ট্রেলিয়ার উইকেটটা পড়ে যেত ডেভিড ওয়ার্নারের দ্বিতীয় ওভারে প্রথম বলে, তখন কিন্তু ম্যাচের ফলটা অন্যরকম হতে পারতো। বা ডিএলস মেথড পদ্ধতির আগে অস্ট্রেলিয়া যদি 4টা-5টা উইকেট হারাতো, তখন কিন্তু বাংলাদেশ ম্যাচটা জিততে পারতো। তো প্রথম বৃষ্টি হানাদায় কিন্তু 6 ওভার 1 বলে তো আমরা আশা করছিলাম, আর 2টা বল আগে যদি বৃষ্টি আসতো, তাহলে যদি বাংলাদেশ বৃষ্টির মধ্যে আর খেলা না হতো, তখন একটা পয়েন্ট পেতো, যেটা চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ এভাবে গিয়েছিল অস্ট্রেলিয়ার সাথে পয়েন্ট ভাগাভাগি করে নিয়ে। তো স্টিভেন স্মিথ কিন্তু বলেছিল পরে, এটা আইসিসির কোনো নিয়ম হলো না, সুন্দর বা শৃঙ্খলা ভাবে হলো না, এটা আবার 15 দিনের নিয়ম। তো এরকম একটা পর্যায়ে কিন্তু চলে আসলো। তো যখন আবার অস্ট্রেলিয়া ব্যাটিং করতে নামলো, তারপরে কিন্তু রিশাদ হাসান সে কিন্তু বোলিং আসলো, সে কিন্তু উইকেট গুলা নিল 2টা। তারপরে আমরা তানজিদ হাসান সাকিবকে একবারের জন্য আনলাম না। তারপর আসে লিটন কুমার দাস। যখন তানজিদ হাসান তামিম আউট হয়ে গেল তৃতীয় বলে মিচেল স্টার্কের, তখন কিন্তু লিটন কুমার দাস স্ট্রাগল করছে, টেস্ট খেলার জন্য নেমেছে। নাজমুল হোসেন শান্ত কিন্তু মিচেল স্টার্কে সেই ওভার একটা 4ও মারে। তারপর লিটন কুমার দাস প্রথম 9-10 বলে 1 রান করে। তো প্রথম 9-10 বলে যদি আপনি 1 রান করেন, আপনি তো স্বাভাবিক খেলাটা খেলতে পারছেন না। তো 25-26 বলে 15 রান যে করছে, লাস্টে একটি ছক্কা একটি 4 মারছিল, সেটাও হতো না। তো লিটন কুমার দাস তারপরে ম্যাচ আবার ইন্ডিয়ার সাথে কিভাবে চান্স পায়। তো ইন্ডিয়ার সাথে কিন্তু আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেলেছিলাম বিশ্বকাপের আগে। তো প্রস্তুতি ম্যাচটা কিন্তু 6 মাস 9 মাস 6 বছর আগের না, রিসেন্টলি যেটা বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ, সেটার মধ্যে কিন্তু অস্ট্রেলিয়া ইন্ডিয়া আগে ব্যাটিং করে 180 প্লাস করেছিল। তো আজকের ম্যাচেও ইন্ডিয়ার গত ম্যাচটা যেটার মধ্যে 196 করেছে। তো আমরা টসে জিতে তাদেরকে ব্যাটিং কেন দিই? আমরা একটা প্রস্তুতি ম্যাচ খেললাম, ওদের সাথে 120 রান আমরা পরে করতে পারি না, ওরা 180 প্লাস করে। তো এই মাসে কিন্তু টসে জিতে তাদেরকে ব্যাটিংটা দেওয়াতে তারা কিন্তু আগ্রাসী খেলছিল। তারা যদি পরে ব্যাটিং করতো, তাদের এত আগ্রাসী খেলাটা হয়তো বা হতো না। কারণ বাংলাদেশ যদি 150 সেটাও নিত, অস্ট্রেলিয়ার সাথে যেটা নিয়েছে 140 সেটাও নিত, ইন্ডিয়া কিন্তু একটু চাপে পড়ে যেত। প্রথম এত আগ্রাসী খেলতে পারতো না, একটু হিসাব নিকাশ করে খেলতো। তো ইন্ডিয়ার ব্যাটাররা যেটা প্রথম থেকে কিন্তু আগ্রাসী ছিল, যেমন সূর্য কুমার ইয়াদব প্রথম বলে কিন্তু সে ছক্কা মেরেছে। তো আমাদের ব্যাটসম্যানরা করলো কি, সব ব্যাটসম্যানরা প্রথমে স্ট্রাগল করে প্রথম 2টা বল করে দেখতো। একটা ব্যাটসম্যান যদি 2টা বল করে সে ফেস করে ডিফেন্স করে, তো 10টা ব্যাটসম্যান বাংলাদেশের নেমেছে 20টা বল ডট হয়। তো 100 বলে আপনি 200 রান নিতে পারবেন না। তো ইন্ডিয়ার সাথে যখন বাংলাদেশ একটা পর্যায়ে আসছিল, কিন্তু আপনার বলে বলে হিট করার সুযোগ ছিল।
আর্থিং রেটটা 14-র মধ্যে ছিল, 13-12 এরকমই ছিল। তখন কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানরা সিঙ্গেলের উপর খেলে বা ডিফেন্স করে মারে না। তো আমরা জানি আমাদের ব্যাটাররা কিন্তু ছক্কা মারতে পারে। সেই ম্যাচটা আমরা তো কিন্তু প্রথম 2-3টা বল দেখলাম হাফ ভলিবল বা শর্ট পিচ বল, তাও সে ডিফেন্স করছে। বিশেষ করে মাহমুদুল্লাহ কে নিয়ে আমাদের অনেক খারাপ লেগেছে ইন্ডিয়ার ম্যাচে। সে কি কারণে যে এইভাবে বলগুলা ডিফেন্স করলো বা বলগুলা ডট দিল, 12-13টা বলে সে 12-13 রান নিয়েছে। ইন্ডিয়ানরা যদি 23 হতো পয়েন্টটা কিন্তু বাংলাদেশের উপরে যেত। তো রিশাদ হাসানকে আপনি স্ট্রাইক দিবেন, রিশাদ তো আপনি তারও খারাপ ব্যাটার, যদিও সে বিগ হিট করতে পারে। তো মাহমুদুল্লাহ দরকার ছিল সেও হিট করা, সে হিট করলে কিন্তু রিশাদ হাসান দুই সাইডেতে অ্যাটাক করলে কিন্তু আমরা জানি এটা কাউন্টার অ্যাটাক হয় ক্রিকেটের মধ্যে। তখন কিন্তু বলাররা তাদের লাইন লেন্স ভালোভাবে রাখতে পারে না, করতে পারে না। তো বাংলাদেশ এত ভুল যদি এক ম্যাচের মধ্যে করে তখন কিন্তু হবে না। প্রস্তুতি ম্যাচে কিন্তু আমাদের বলার সবচেয়ে ভালো ছিল শরীফুল। সে যে ইনসিঙ্গার গুলা দিয়েছে সেটা কিন্তু দেখার মতো ছিল, উইকেটও পেয়েছে। তো আপনার শরীফুল কি একটা ম্যাচও নিলে না, সে কি একবারে হাত ভেঙে গেছে ইন্ডিয়ার সাথে প্রস্তুতি ম্যাচ খেলে, সে তো ফিট 100% ফিট। তো তাকে আপনি নিলেন না। তাসকিন যেহেতু অস্ট্রেলিয়ার সাথে খারাপ বল করেছে, তো ইন্ডিয়ার ব্যাটাররা আমরা জানি কিন্তু ডানাতে ব্যাটসম্যান বেশিরভাগ টপ অর্ডারে রোহিত, সূর্যা বা বিরাট কোহলি তারা কিন্তু ডানাতে ব্যাটসম্যান। তো এদেরকে কিন্তু আপনার বামাতি পেসার কে দিয়ে ভালো বল করতে পারবেন, যেটা শরীফুল করে সেটা কিন্তু ওদের জন্য আউটসুইং হয়ে যায়। শরীফুল যেহেতু বামাতি, সেটা কিন্তু তারা সামলাতে পারতেছিল না ভালোভাবে। তো তারপর যখন 3টি উইকেট পড়ে যায় যে ডানহাতি ইন্ডিয়া টপ অর্ডারের, তারপর কিন্তু ঋষভ পান্ট আর শুভম দেবে তারা ব্যাটিং করে, তারা কিন্তু এক টাইম অফ স্পিনার ভালো খেলতে পারছে না। শেখ মেহেদী বল করলো, তারপর মাহমুদুল্লাহ এসে মাত্র 4টা রান দিল প্রথম ওভারে। তারপর আবার যখন ডানহাতি দুটা ব্যাটসম্যান, বামহাতি দুটা ব্যাটসম্যান ডানহাতি অফ স্পিনার করবে, এটাই স্বাভাবিক করতেছিল। তারপর আবার দেখলাম আমরা শেখ মেহেদীর একটা ওভার মাঝখান দিয়ে রেখে দেওয়া হলো। তারপরে আমাদের আবার অন্য বোলার আনলো, তারা 12 রান 15 রান করে দিল। তো আমার প্রশ্ন হলো, তখন বামহাতি ব্যাটসম্যান তারা যদি হিট করতো বা আমাদের অফ স্পিনার শেখ মেহেদী বা মাহমুদুল্লাহ বল অনেক খরচে হতো বা মাইর খেত, তখন আপনি আরেকটা বোলার আনতে পারতেন। তারা কিন্তু স্বাভাবিক বলার। তো একটা ওভারে মাহমুদুল্লাহ 4 রান দেওয়ার পর তার পরের ওভারে কিন্তু সে স্বাভাবিক বল করবে, যেহেতু স্বাভাবিক দুটা বামহাতি ব্যাটসম্যান। তো আমাদের অধীনে কিভাবে পরিকল্পনা সাজায় বা আমাদের কোচ হাতেরু সিংহে কিভাবে পরিকল্পনা করে সে জানে। সে কিন্তু বলেছে যে আমাদের এটি হচ্ছে বোনাস। তো ভাই আমাদের আর বোনাস দরকার নেই, আমরা সুপার এটার আগে বিদায় নিতাম তাও ভালো। তো আমাদের মন নিয়ে, বাংলাদেশের কোটি দর্শক নিয়ে এরকম সিলে মিলে খেলার কোনো দরকার ছিল না। তো বাংলাদেশ কিন্তু এই দুটি ম্যাচে অনেক অনেক ভুল করেছে, সেটি কিন্তু আমাদের চোখে একবারই স্পষ্ট। কারণ আমরা জানি তানজিদ হাসান তামিম সে কিন্তু আমাদের বাংলাদেশের এখনের মধ্যে সবচেয়ে হিটার বলবো আমি, কারণ সে কিন্তু বল গুণাগুণ বিচার করে কমে খেলে, হিট করে বেশি। আর তাকে কিন্তু ফ্রি লাইসেন্সে হিট করার জন্য সম্মতি দেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্টের থেকে বা অধিনায়কের থেকে, আমরা জানি। তো সে কিভাবে 30 বলে 29 রান করে, 31 বলে সে 29 রান করে। আমরা যখন একটা চেস করবো 200 রান টার্গেট আমাদের 197, তখন তো আমার 30 বলে মিনিমাম 50-45 করতে হবে। তো সে প্রথমে একটি বাউন্ডারি মেরে তারপর সে আস্তে আস্তে স্ট্রাগল করে খেললো, সেটা কিন্তু আমাদের অনেক রহস্যজনক মনে হয়েছে। বিশেষ করে তানজিদ হাসান তামিম যখন দেখলাম পরবর্তীতে আস্তে আস্তে খেলতেছে, বা আমাদের সাকিব আল হাসান প্রথমে কিন্তু 2টা বল খেয়েছে। তো আমাদের বল খাওয়ার কোনো দরকারই ছিল না। এদিকে সাকিব যে বলে আউট হয়েছে, তার আগের বলে ছক্কা মেরেছে, তার আগের বলে 4 মেরেছে, প্রথম থেকে হিট করবে। বাংলাদেশে কিন্তু অনেকগুলো উইকেট ছিল। আর আমাদের মাহমুদুল্লাহ যখন নেমেছে তখন কিন্তু সে প্রথম থেকেই কিন্তু খালি কাট করছে। লাস্টে যখন আউট হয়েছে সে ক্যাচিং প্র্যাকটিস, যেটা বলে আমরা ক্যাচিং প্র্যাকটিস যখন করাতাম বা আমরা করতাম, তখন এইভাবে বলটা উড়িয়ে দেওয়া হতো। সেটা কিন্তু তদ্রুপ সেভাবে উড়িয়ে দিয়েছিল। আর তো অন্য ম্যাচে দেখলাম আমরা প্রথম বল থেকে সে হিট করবে। তো এই ম্যাচে তার মন মানসিকতা অন্যরকম হয়েছিল। তা আমরা অনেক গণমাধ্যমে অনেকবার শুনতেছি যে ইন্ডিয়া থেকে ফোন এসেছে হাতুরা সিং এর কাছে যে বাংলাদেশ আস্তে ধীরে খেলার জন্য। তো এরকম হলে ইন্ডিয়াকে আগে আরো ম্যাচটা দেওয়ার কথা দরকার ছিল, এইভাবে না। আমরা যদি 100 রানে অল আউট হয়ে যেতাম সেটা সমস্যা ছিল না। ইন্ডিয়া আমাদের 2009 সালে যখন ইন্ডিয়ার সাথে আমাদের খেলা হয়েছে 180+ রান করেছিল ইন্ডিয়া। তো আমরা কিন্তু 160-70 মতো রান করে ফেলেছিলাম। জুনাই সিদ্দিকী যখন ছিল উইকেটে তখন কিন্তু জুনাই সিদ্দিকী 50 মতো রান নিয়ে ফেলেছিল, 4টি বিশাল ছক্কা হাঁকিয়েছে। যখন নাইম ইসলাম লাস্টে নেমেছে সেও 3টি ছক্কা হাঁকিয়েছে, দেখার মতো ছিল। তো আমরা সেরকম কাউন্টার অ্যাটাক খেলতাম।
তা আমরা ডিফেন্স করে কিন্তু আমাদের দেশ